আমার নাম সাদিয়া মাহজাবিন ইমাম, ভালো নাম। আর ডাকনাম হচ্ছে মঞ্জুরি। আমি পেশায় একজন সাংবাদিক, সংবাদকর্মী, গণমাধ্যমে কাজ করছি। সংবাদ মাধ্যমে কাজ করছি আমি 2005 সাল থেকে নিয়মিত, তার মানে গত 21 বছর ধরে। তার আগে হচ্ছে অনিয়মিত ছিলাম। সংবাদ মাধ্যমের বিভিন্ন জনরাতেই কাজ করেছি, মানে কখনো সংবাদ সম্পাদনা করা, কখনো নিজে মাঠে ফিল্ডে রিপোর্টিং করা। বর্তমানে হচ্ছে আমি সম্পাদকীয়তে কাজ করি, মানে এডিটোরিয়াল সেকশনে। বড় হয়েছি, এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছি ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। এসএসসি করেছি ফরিদপুর গার্লস স্কুল থেকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, এটুকুই। আর হচ্ছে এর বাইরে সাহিত্য চর্চা কিছুটা করি, হয়তো একটু খুব সামান্য লিখি, বই পড়ার চেষ্টা করি, জীবনটাকে উদযাপন করি। বাংলাদেশের সব জায়গায় কিন্তু শ্মশানের পাশে এত সুন্দর নদী নাই, খুব কম। বরিশালের শ্মশানটা অনেক বড়, সেখানে একটা অনেক বড় নদী আছে। এইখানে এই দুইটা সম্ভবত সবচেয়ে সুন্দর শ্মশান, একদম নদীর পাশে শ্মশান। আমি জানি না, ভুল হতে পারে, কিন্তু আমি যতটুকু শুনছি, একটা হচ্ছে বরিশালের অশ্বিনী শ্মশান, এরকম একটা নাম বোধ হয়। আরেকটা ব্যাপার আছে, আসলে সাহিত্য আমাদের মন গঠন করে। তো আমরা যা পড়ি ছোটোবেলায়, যে পড়ার যে পাঠগুলো আমাদের মনের মধ্যে খুব দাগ কাটে, সেইগুলাকে আমরা দীর্ঘদিন ধরে কোনো না কোনো একটু একটু এখানকার, একটু ওখানকার একটা ভাব, ওখানকার একটা বাক্য আমরা ক্যারি করি। তো আমরা যখন বঙ্কিম পড়ছি, বঙ্কিমের যে বর্ণনা, সেই বর্ণনায় যে আপনি যদি কপালকুণ্ডলা পড়েন, কপালকুণ্ডলায় সাথে আপনি না এরকম একটা দৃশ্যপট আপনার মাথার মধ্যে কাজ করবে। মনে হবে যে হ্যাঁ, রাত হয়ে গেলে এরকম একটা জায়গা থেকেই বোধহয় সেই কাপালিক বের হয়েছিল। আবার কিছু কিছু শ্মশানের বর্ণনা আছে, সেই বর্ণনাতেও আমার মনে হয় কি বঙ্কিম তো এই জায়গায় আসে নাই, কিন্তু এইরকমই ভূ প্রকৃতির কথা সে বলছে। এই কারণে সব মিলায় আমার কাছে এই জায়গাটা, দেখেন বাতাসটা, আমরা তো আসলে যা দেখি তাই তো সব না, এর থেকে অনেক বেশি কিছু আছে যেগুলো আসলে আমরা দেখতে পারি না। তো বিভূতিভূষণের বই পড়লে না এরকম আরেকটু দেখা যায় বেশি, আরেকটু যখন দেখা যায় তখন না জীবনটাকে মনে হয় যে হ্যাঁ, ওই পারেও না, এখানেই শেষ না আর কি, আরেকটু ওই পারে আরও কিছু আছে। আমি কিন্তু ওই আরও কিছুটাকে আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে। এই জন্য আমার কাছে যে আমি বুঝতে পারছি আপনি অবাক হয়েছেন, কিন্তু হ্যাঁ, সামহাও শ্মশান আমার খুব প্রিয় জায়গা, আমার খুব ভাল লাগে। মানে আমি আসলে এখানে আমি আসি, আমার ভাল লাগে। মনে হয় যে এটা একটা টার্নিং পয়েন্ট, এই যে শেষ হয়ে আবার অন্যরকম আরেকটা শুরুর যাত্রা। এটা আসলে শুধু শেষ না, এখানে একটা শুরুও হচ্ছে। আমি শুধু শেষটা দেখতে পাচ্ছি মানুষ হিসাবে, কিন্তু এখানে একটা শুরুও তো হচ্ছে। তো আমার কাছে এই জন্য শ্মশান খুব ভালো লাগে। আর ওই যে প্রথমেই তো বলছি, এই শ্মশানটা খুব অন্যরকম। এই যে এই পাশে নদী, এত গাছ। এমনি কি জসীমউদ্দিন এখানে এসে এরকম পাগল হয়েছে? দেখেন, আমাদের ফরিদপুরে কিন্তু প্রচুর এরকম পাগল খেপা মানুষ আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে জসীমউদ্দিনের কথা আমি আপনাকে এই যে বলি, ধরেন যে জসীমউদ্দিন যখন জার্মানিতে গেছে, যে জসীমউদ্দিন যখন পৃথিবীর অনেক বড় বড় স্বীকৃতি পাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গার জন্য লিখছে, মানে পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছে, তাকে দেখে কি তখন বিশ্বাস হয় যে এই মানুষটা একসময় তার বাড়ির পাশের ঝোপের মধ্যে সাধুদের সাথে বসে ধ্যান করতেন, খালি পায়ে হেঁটে চলে যেতেন? নিশ্চয়ই তখন সে আরও কত স্বর্ণ হৃদয়ের মানুষ ছিলেন না? এটাই মানুষের স্বাভাবিক ধারা, মানে থাকে না ওই রকম, ওই হৃদয়টা ওই রকম থাকে না। কিন্তু তবুও যারা ওইরকম স্বর্ণ হৃদয় নিয়ে জন্মায় তারা খুব খুব ভাগ্যবান। আব্বা কিন্তু অন্যর পাগলামির ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলোকে ঠিক এত দিবে না, কিন্তু আমার ক্ষেত্রে দিচ্ছে। তা আমি একদিন সকাল থেকে বসে আছি, বুঝছেন, যে আমি একবার দেখতে চাই যে আমি কিন্তু মেয়ে হয়েও প্রচুর যাই, কি বলে, গোরস্থানে যাই। এবং যেহেতু অনুমতি নাই, সেই কারণে আমি একদম পুরো কাছে থাকি না যখন আর কি কাউকে গোড় দেয়া হয়, কিন্তু যতটা নিয়মের মধ্যে থেকে যতটা দূরে দাঁড়ায় দেখা সম্ভব আমি এটাকে দেখি। আমার একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে গোরখোদক। তো
সেখানে একটা গল্প আছে যে একজন মানুষ গোর কবর খোদে। এটা করতে যে আমি অনেক পড়ছিলাম, সিন্দুক কবর কি, বাক্স কবর কি, তারপর গোর খোদক আসলে তার কবরটাকে কিভাবে দেখে। তো যাই হোক, এখানকার গল্পটা বলি। তো ওই দিন হচ্ছে এরকম আসছি, একদম সকাল থেকে 11টার দিকে আসছি, 1:30টার মতো বাজে। আমি একদম বিরক্ত হয়ে গেছি, এতক্ষণ বসে আছি আরে কেউ আসেই না যে মারা গেছে আমি দেখব। বিরক্ত হয়ে বের হয়ে ঠিক চলে যাব, সেই মুহূর্তে একটা মরদেহ আসছে। তারপরে সেই কাজটা প্রায় 2.5-3 ঘন্টার মতো বসে থেকে দেখছি, তাও সম্পূর্ণ হয় নাই, আরও সময় লাগছে পুরাটা শেষ হতে। কিন্তু বসে থেকে থেকে দেখছি, একদম মানে খুব ক্লোজলি বোঝার চেষ্টা করছি। আমি তখন ক্যামেরা ছিল আমার সাথে, ক্যামেরার লেন্স দিয়ে ক্লোজ করে দেখছি যে কিভাবে আগুন লাগার পরে কিভাবে জিনিসটা আসলে, এটা তো ডিকম্পোজ বলা যায় না, মানে আসলে মেল্ট হয়ে যায়, বডিটা কিভাবে পুড়ে যায়, কিভাবে পুড়ে যায়, এটা আসলে একটা বৈজ্ঞানিক ব্যাপার। মানে আমি আসলে ফিল করতে চাইছিলাম যে জীবনটা আসলে কত নশ্বর। সেই জিনিসটা আমি একরকম তরিকাতে দেখছি যে কিভাবে আসলে তাকে কবরের শেষ মাটিটুকু যখন দিয়ে দেওয়া হলো আর দেখা গেল না। ভাবেন তো, যে মানুষটাকে আমি একটা দিন না দেখলে আমার 1 বছরের মতো লাগে, সেই মানুষটাকে আমার চোখের সামনে যখন সাদা কাপড়ে মোড়ায় যখন তাকে শোয়াই দেওয়া হইলো, মাটিটা দিয়ে দেওয়া হলো, এবং আমি বুঝতেছি যে এরপরে আর আমি তার ওইটুকু চিহ্ন দেখতে পারবো না। যে মানুষের হাতের ছাপটাও আমি বাঁধায় রাখতে চাই, সেই মানুষটা আমার সামনে আগুনে পুড়ে বিকৃত হয়ে গেল। বিকৃত আমি ওই অর্থে বলতেছি, এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করবেন না। এত নশ্বর জীবন, এই ইমোশনের এই দাম, তাহলে আসলে জীবনে কোন জিনিসটা সত্যি? শুধুমাত্র এটা বোঝার জন্যই না আমার কাছে গোরস্থান এবং শ্মশান, এই জায়গাগুলা আমার কাছে অন্যরকম একটা অর্থ বহন করে। যতবার আসি, যতবার যাই, আমি মানুষের বিদায় দেখি, ততবার শুধু যে নিজের বিদায়ের কথা ভাবি তা না, আমি জীবনটার একটা শেষ ব্রাকেটটাকে মনে হয় আমি খুব স্পষ্ট দেখতে পাই যে হ্যাঁ, মানে মৃত্যু যে পরিশুদ্ধ করে, এটা হলো সেই পরিশুদ্ধ করা। শেষ, শেষ মানে শেষ, শেষ মানে শেষ, ওই মানুষের জন্য ওইটা শেষ, এটা হলো পরিশুদ্ধ। এক এক ধর্ম, এক এক বিশ্বাসের মানুষের এক একটা ফর্ম। আর এই পিউরিটি, এই পরিশুদ্ধ করাই আমার বর্তমানে দাঁড়ায় থাকার জীবনটাকে আরেক রকম করে দেখায়। আমি এখন যে মধ্য বয়সের যেখানে দাঁড়ানো, যে প্রতিযোগিতার জীবনে দাঁড়ানো, যে কর্পোরেট বাস্তবতার মধ্যে থাকি, সেইখানে যে আমি আমার কান্নার কথা বলতে পারবো না। আমাকে আমার কান্নার জন্য সেই বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আমার ইমোশনকে আপনি আসলে ইমোশন হিসাবেই বুঝবেন। এখন আমার ইমোশনকে কেউ শুধু আমার ইমোশন হিসেবে বুঝবে না। আপনি এটা লিখে রাখেন, এখন আমি কথা বলতেছি, আপনার কাছে শুনতে ভালো লাগতেছে, কারণ আপনি একটা আবহের মধ্যে এসে ঢুকছেন। আমার কথা শুনতে শুনতে আপনার মনের মধ্যে এই ফিলোসফিগুলো নিয়ে, এই কথাগুলো, এই শব্দগুলো নিয়ে আপনার মধ্যে এক ধরনের এই আবহ তৈরি হয়েছে। সিনেমার যেরকম আবহ তৈরি হয় সেরকম হয়েছে। আপনি সিম্প্যাথি, ইম্প্যাথি দেখাবেন, মনিটরে যখন ছাড়বেন, আমাকে যখন দেখা যাবে, আমার কথা যখন শোনা যাবে, আপনি যখন চিপস খেতে খেতে বা পপকর্ন খেতে খেতে অথবা ইলিশ মাছ দিয়ে ভাত খেতে খেতে আমার কথাগুলোকে বিচার করতে থাকবেন, তখন আমি আপনাকে বলছি, মানে আপনি, মানে আমি দর্শক বা শ্রোতা বা অন্য মানুষের কথা বলছি, সে প্রথম বিচার করবে উনি কোথায় চাকরি করে, উনি কি কাজ করেন, উনি কোথায় পড়ালেখা করছেন, কত টাকা মাসে আয় করে। ও আচ্ছা, এই জন্য বসে বসে এই সমস্ত কথা বলা যায়। হ্যাঁ, জীবনে আমাদেরও অনেক দুঃখ আছে। হ্যাঁ, এই যে আমার অনিরপেক্ষ আবেগ আমি দেখাইলাম, এটাকে প্রকাশের পর সেটাকে অনিরপেক্ষভাবে গ্রহণ করার যে সময় দরকার, সেই সময়টা এখনও আসে নাই। ফলে আমার বয়স যখন 65-70 হবে, তখন আমিও কাঁদতে পারবো। কিন্তু এখন আমার কান্না অন্য কারোর জন্য না, এখনকার আমার কান্না আমার জন্যই, বরঞ্চ আমার হাসি হচ্ছে অনেক বেশি মানুষের জন্য। রবীন্দ্র ভারতীতে যখন কেউ সম্মানজনক ডিগ্রি অর্জন করে, বিশেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে,
তাদেরকে যখন মানপত্র দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেটের উপরে একটা ছাতিমের একটা গুচ্ছ দেওয়া হয় পাতার। একটা পাতা মানে একটা গুচ্ছে 5টা করে না 7টা করে পাতা নিয়ে একটা গুচ্ছ তৈরি হয়। এই জন্য কিন্তু ছাতিমের আরেকটা নাম হচ্ছে সপ্তপর্ণী। আবার আমাদের দেশে গ্রাম অঞ্চলে কিন্তু ছাতিমকে বলা হয় হচ্ছে সাইতান গাছ। সাইতান গাছে যে তীব্র গন্ধ, একসময় ওই লৌকিক কিসে মনে করা হয় এগুলো হলো শয়তানের কারণ এত তীব্র গন্ধ। এটা বিনয় মজুমদারের ওই যে একটা লাইন আছে না যে সমস্ত সাদা ফুলের ঘ্রাণ তীব্র হয়, আসলেও তাই ছাতিমের ঘ্রাণ হচ্ছে মারাত্মক রকমের। এটা নিয়ে সমরেশ মজুমদার একটা খুব মজার গল্পও আছে। ছাতিম উইজডম ট্রি শান্তিনিকেতনে, সেখানে এর সপ্তপর্ণী গাছের একটা গুচ্ছকে দেয়া হচ্ছে সম্মানের জন্য। আবার কোথাও কোথাও বলতেছে এটা শয়তানের গাছ। এটা হচ্ছে একটা লোকাচারের একটা বিশ্বাস। এই দুইটার মধ্যে কোনো একটাকে ভাগ করতে পারবেন না। তার মানে কি আবার মানে আপনাকে কোনো পক্ষ নিতে হবে? আমরা না অনেক জটিল করে ফেলি সব কিছুকে। সারাক্ষণ মনে হয় কি নিজেই নিজের কাছে একটা প্রমাণ দিতে চাচ্ছি, হ্যাঁ আমি তো পড়ালেখা করে অনেক বড় হয়ে গেছি, আমি তো অনেক কিছু জানি, এটার বোটানিক্যাল নাম কি সেটা আমি জানি, এটার দিয়ে পেন্সিল বানানো হয় ছাতিম দিয়ে সেটা আমি জানি, ফলে হ্যাঁ এটা একটা উইজডম ট্রি। তার মানে কি আমি একদম গ্রামের যে মানুষটা এইটা বিশ্বাস করে তাকে একদম বাদ দিয়ে দিলাম? এই জিনিসগুলো, এই কালচারগুলো আমাদের মধ্যে অনেক বেশি হচ্ছে। কারণ হচ্ছে কি আমাদের প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই তীব্র প্রতিযোগিতা আমাদেরকে এই ব্যাপারগুলোকে, এই যে ভাগ করা এবং স্ট্যান্ড নেওয়ার জায়গাগুলোকে আরও খুব বেশি কম্পোনেন্ট হিসাবে তৈরি করতেছে। আমরা এখন প্র্যাকটিস করতে করতে এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, যে জিনিসটাকে আমি নির্বিচারে, নির্বিবাদে, নিরপেক্ষভাবে গ্রহণ করতে পারি, সেটাকেও আমি একটা বিচারের জায়গায় বসায় ফেলাই। এই মনোভাব বা এই যে অভ্যাসটার কারণে আমার মনে হয় কি যে মানুষ না হেমন্তর মতো আর সঙ্গীত শিল্পী হয় না। মানে এখন আর হয় না। মানে আমি যখন মাঝে মাঝে ভাবি যে হেমন্ত সতীনাথের মতো শিল্পী কেন এখন আর হয় না, তখন আমার কাছে মনে হয় যে আমাদের এই ছোট ছোট জিনিসগুলাই আমাদের মনটাকে এমনভাবে প্রতিযোগিতামুখী করে ফেলে, এত বেশি জয় পরাজয়ের মধ্যে নিজেকে ঠেলে দেয়, সে আর মানে নিরপেক্ষভাবে আমি শুধু গান ভালোবাসি বলে গান করে যাব, ছবি আঁকা ভালোবাসি বলে ছবি এঁকে যাব, এই জায়গায় মানুষ আর থাকতে পারতেছে না। তাকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হচ্ছে আমি একটা স্ট্রোকে টান দিব বা একটা স্ট্রোক শিখবো, এইটার আউটকামটা আমার কি? অমুক ছবি আঁকা শিখে কয়টা দেশে তার কয়টা প্রদর্শনী করতে পারছে, তাহলে আমি কোথায় ছবি আঁকা শিখলে আমি কি করতে পারবো? এটা থাকবে না আমি বলছি না, কিন্তু এটা যদি থাকতো, এই ভাবনাই যদি হইতো, তাহলে আর জয়নুল আসতো না আমাদের। কিন্তু ওই মানুষগুলোকে আমরা হারাই ফেলছি এবং এমন মানুষ আমাদের আর তৈরি হচ্ছে না। এইটার পিছনে আমার কাছে মনে হয় এই ধরনের মনোবৃত্তীয় ব্যাপার খুব কাজ করে, যে আমরা আর কোনো কিছুকে না সেটার মতো করে গ্রহণ করতে পারি না। ওই যে আগে প্রথমে যেটা বলছিলাম, ভীষণ বিপরীতমুখী অনুভব নিয়ে মানুষ যে একসাথে পথ চলে, একই মানুষের ভিন্ন ভিন্ন রূপ হয়, এটা আমাদের মধ্যে হয় ঠিকই, কিন্তু এটাকে আমরা অ্যাকনলেজ করি না, স্বীকৃতি দেই না যে না এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, বিরোধ নাই। আমরা সারাক্ষণ নিজেই একটা বিরোধ তৈরি করে ফেলি, কারণ আমি প্রতিযোগিতার মধ্যে এত বেশি ঢুকে গেছি, এত বেশি কম্পেয়ার করা, সেইটার কুফলের দিকটা হলো এটা। আমার মনে হয় যারা সমাজে সংস্কৃতি চর্চার কাজ করে, যারা সমাজে একটা ভালো লেখা লেখে, যাদের সুযোগ আছে অন্য মানুষকে বোঝানোর, বলার, এই ব্যাপারগুলো ভেবে তাদের এই আদর্শগত জায়গায় মানুষের মনটার এই চর্চা করানোর একটা সুযোগ তাদের আছে, এবং এই জায়গায় তাদের একটা দায়বদ্ধতা তৈরি হওয়া উচিত। আমি জানি না আমি বুঝাইতে পারতেছি কিনা। অনুদান নির্ভর চলচ্চিত্র হোক না অনুদান, আমার তো সুযোগ আছে যে এই চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মনের যে যে জায়গায় আলো এখন পড়ছে না, সেই জায়গায় আরেকটু আলো ফেলে তাকে দেখানোর, সেই জায়গাটা যেন আমি ভুলে না যাই। আমি যখন
লিখছি, অনেক সীমাবদ্ধতা, সবাইকেই অনেক সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে হয়, কিন্তু তার মধ্যে থেকেও মানুষ যদি এই জায়গাটাকে মনে রাখে না যে আমি আমার সমাজে কি কন্ট্রিবিউট করতে পারি, আমি তো একটা মসজিদ বানায় দিতে পারবো না, আমি একটা মন্দির বানায় দিতে পারবো না, বা ধরেন আমার একটা বাচ্চাকে পড়ানোর অ্যাবিলিটিও নাই, কিন্তু আমার লেখার অ্যাবিলিটি আছে, আমি ধরে নিচ্ছি কথার কথা, তো আমি লেখার সময়ই আমি ওই জিনিসটা একটু মাথায় রাখি না যে আমার সমাজের মানুষের মনোবৃত্তীয় জায়গায় কোন কোন জিনিসটায় অন্ধকার হয়ে যাচ্ছে, আলো পড়তেছে না, আমি একটু আলো ফেলি না সেখানটাতে, তাতে আমার লেখা একটু কম পড়ুক, মানুষ খুব পপুলার লেখক হলাম না, কিন্তু যে পড়ল তার মনের মধ্যে যেন কিছুক্ষণের জন্য হলেও একটা জানলা দিয়ে একটু বাতাস আসলো, আমার প্রাপ্তি যেন ওইটাই হয়, অনেক জনপ্রিয়তা না হোক আমার প্রাপ্তি। আমার মনে হয় এরকম করে যদি আমরা অনেকে একটু ভাবতে পারতাম না, আস্তে আস্তে বোধহয় আবার একটা সুস্থ একটা ধারার জায়গায় বোধহয় নেওয়া সম্ভব হতো। মাঝে মাঝে আমার এই জন্য খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগে, কারণ যে পেশায় যতদিন ধরে কাজ করি সেই সুবাদে তো আমাকে এমন অনেক বড় মানুষের কাছে যেতে হয় যে কাজের প্রয়োজনে, সেই মানুষদেরকে আমরা দূর থেকে যখন দেখি এত মুগ্ধ হইতাম, তারা এমন একটা তাদের ব্যক্তিত্ব কাজ দিয়ে আমাদের মানে মুগ্ধ করতেন। আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম বড় হয়ে আমি অমুকের মতো হব, অমুকের মতো আঁকবো, অমুকের মতো গান গাইবো, কিন্তু যখন তার কাছে যাই ব্যক্তি মানুষটাকে দেখি, সবাই না, সবাই নিশ্চয়ই সবাই না, অধিকাংশ ক্ষেত্রেই সেই ব্যক্তি মানুষটার ব্যক্তিত্বের জায়গাটা এত মনক্ষুণ্ণ করে, কষ্ট দেয়, এবং আমরা বুঝতে পারি যে হ্যাঁ হয়তো তিনিও একসময় অত্যন্ত সুন্দর মনের মানে স্বর্ণ হৃদয়ের অধিকারী হয়েই এই শিল্প চর্চাটা শুরু করেছিলেন, কিন্তু সেই শিল্প চর্চাটা স্বীকৃতি পেতে যে তার সেই স্বর্ণ হৃদয় নাই, সেখানে খুব কালি ঢুকে গেছে, সেই কালিটা দূর থেকে দেখা যায় না, কাছে গেলে দেখা যায়, তখন ওই মানুষটার জন্য আফসোস হয় যে হারায় ফেলছে। অথচ ওই মানুষটা ছিল, কিন্তু সত্যি সত্যি তারও স্বর্ণ হৃদয় ছিল, না হলে ওই কাজ করা সম্ভব না, কিন্তু হারাই গেছে, তখন খারাপ লাগে, কষ্ট হয়। আবার এই জন্য জীবন মজার, কোথাও কোথাও ঘুরতে ঘুরতে যে প্রত্যন্ত গ্রামে তাকে কেউ চেনে না এমন একজন মানুষকে দেখি নিজের টাকায় 12 টাকা দিয়ে একটা পত্রিকা কিনে সেই পত্রিকাটা সে গ্রামে বসে বসে সবাইকে যে পড়ে পড়ে শোনায়। তার স্বীকৃতি নাই, এটার কি স্বীকৃতি থাকবে? কিন্তু মনে হয় এইসব মানুষ আছে বলে না এখনও অনেক কিছুর ভারসাম্য আছে, নাহলে পৃথিবীটা কবেই ধ্বংস হয়ে চলে যেত। এগুলো ভাবলে আমার কাছে ওই যে আবারও সেই মনে হয় জীবনটা এত সুন্দর, এত বৈচিত্র্যময়, এত বিউটিফুল, মানে এই জন্য সৃষ্টিকর্তার কাছে আমার মানে কি বলবো, আমার থ্যাংক ইউ বলার মানে কোনো একদম ইনফিনিট থ্যাংক ইউ। আমার বাসায় বুঝছেন একজন মহিলা কাজ করতেন দীর্ঘদিন ঢাকা শহরে, 12 বছর একজন ছুটা কাজের মানুষ, কাজ করা খুব চারটিখানি কথা না, প্রতিদিন এসে চলে যেত। তো উনি না খুব মজার মজার কথা বলতো, যেরকম উনি আমাকে শিখাইছিল খেইনের কাল কাকে বলে, কোন কাল মানে কোন মুহূর্তে কি ধরনের প্রকৃতির কি ধরনের পরিবর্তন হয় এরকম আর কি, সেটার সাথে পানির কি সম্পর্ক, আর এই পানির সাথে প্রকৃতি ওই অঞ্চলে বেঁচে থাকা ইসের কি সম্পর্ক, মানে গবাদি পশুর কি সম্পর্ক, এই জিনিসগুলো উনি আমাকে কাজ করতে করতে টুকটুক টুকটুক করে গল্প করতো। জীবন ব্যাপারটা কি বলেন তো, একদম ধুম করে আমি তাকে জিজ্ঞেস করছি যে দেখি এটার কি উত্তর দেয়। অনেক বিদ্বান মানুষকে আপনি যদি বলেন জীবন কি, সে কিন্তু ভেবা জায়গা খেয়ে যাবে, সে লাকার থিওরি দেরিদার অমুক তমুক খুঁজতে যাবে, অথবা অন্তত নিদেন পক্ষে রবীন্দ্রনাথের একটা ভাবনা এরকম কিছু একটা বলতে যায়, দেখবেন আওলাই গেছে, আর কি বলবে আপনি আর বুঝলেন না। আমি ওনাকে কাছে বোঝার জন্য ওনাকে জিজ্ঞেস করছি আচ্ছা খালা জীবন ব্যাপারটা কেমন, উনি আমাকে 2 সেকেন্ড দেরি নাই এমন একটা উত্তর দিছে, যে কারণে আমি যে এখন 10 বছর পর সেই গল্প আর কি এখন করতেছি। ধুম করে বলে, শুনেন খালা, জীবন হইল গিয়া কচু পাতার পানি, কচু পাতার পানি হইল কেমন জানেন, যদি এটা না থাকার হয় পড়বে খুব সুন্দর লাগবে দেখতে, টলটলা মুক্তার মতো, কিন্তু একটু বাতাস লাগলেই পাতাটা একটু বাঁকা হলেই গড়ায় পড়ে যাবে। আর যদি এটা থাকার হয়
দেখবেন কোন বনের মধ্যে কোথায় কোন কচু পাতার উপর একটু পানি পড়ে রয়েছে, তার সৌন্দর্য কেউ দেখলোও না, কিন্তু ঠিকই ওই পাতার মধ্যে পানি জৈমা, তার মধ্যে আরও কত কিছু সৃষ্টি হয়ে 1 বছর ধরে ওই পানি পড়ে রয়েছে। জীবনটা হলো তাই, খুব সুন্দর যদি কেউ দেখে সুন্দর করে, থাকার যদি সেটা থাকার থাকে, নাইলে কিছুই না। দেখবেন আমরা যে জিনিসটা অনেকদিন না দেখি, ওটা যদি খুব প্রয়োজনীয় না হয়, ওটা না আমরা ভুলে যাই, ওটার আর অস্তিত্ব মনে থাকে না। হঠাৎ করে দেখি গাছের মধ্যে, মাই গুডনেস, চকচক চকচক করতেছে সবুজ লাল আর সোনালি কালারের পোকা। মানে আমি তো কল্পনাই করতে পারিনি, গায়ের উপরে আবার ছিটছিট ছিটছিট করতেছে। কে কে বললো এটার নাম নাকি কাঁচ পোকা। একদম ছোটোবেলায় দেখছিলাম, হারাই গেছিলো। তারপরে এই যে গত 10-12 বছর আগে চরআদমপুরে গাছের মধ্যে ওই পোকা দেখে আমি আবার মনে করলাম, এই পাশে একটা ছোট উঁচু একটা ভিটা আছে, অনেক আগের, মানে পরিত্যক্ত কেউ আর কি ফেলে রেখে চলে গেছে, কিন্তু ভিটাটা ওই উঁচু হয়ে আছে জমি থেকে, ওখানে কতগুলো গাছ আছে। এমন বাতাস আসে আর এমন বাতাস যায়, ওই জায়গায় এসে একটা বাড়ি খায় বাতাসটা, যে উঁচু জায়গা তো একটু ধাক্কা লাগে আর কি। মনে হয় কি ওখানে মানে দাঁড়ায় থাকলে একা একা সনসন সনসন করে, ওই যে বলে না যে বাতাস কথা বলতেছে, আক্ষরিক অর্থ ওখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যে বাতাস, হ্যাঁ এইটারে বলে হচ্ছে বাতাস কথা বলতেছে। যে ব্যক্তি প্রথম এই শব্দটাকে উদ্ভাবন করছে যে বাতাস কথা বলতেছে, সে এরকমই একটা কোনো অনুভবের মধ্যে দিয়ে আর কি জিনিসটাকে বাইর করছে যে বাতাস কথা বলতেছে। তো চরআদমপুরটা খুব ইন্টারেস্টিং। তবে এখন বোধহয় এত ঘরবাড়ি হচ্ছে, মানুষজন হচ্ছে, সেই কাঁচপোকা আর এখানে আছে কিনা আমি জানি না। আর সেই ভিটায় হয়তো কিছুদিন পর দেখবো মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেছে। আমার কাছে একটা জিনিস কি মনে হয় জানেন, সেটা যত আমার বয়স হচ্ছে, এখন তো অনেকটা বয়স হচ্ছে, আমাদের চাইতে যারা অনেক বয়স্ক মানুষ, তাদের কাছে আমরা ধরেন এখনও সন্তান সমতুল্য আমাদের বয়স হয় নাই। কিন্তু আমি যদি জীবনের গড় আয়ুর হিসাব করি, তাহলে তো আসলে সত্যি সত্যি আমাদের অনেকখানি বয়স হচ্ছে। গড় আয়ুর 3 ভাগের প্রায় 2 ভাগ শেষ করে ফেলছি। তো এই বয়সের জায়গা থেকে আমার একটা অনুভব এখন হয়, যখন আমি ভাবি, আমি দেখি কি জানেন, মানুষের একই বিষয়ে প্রতিক্রিয়া একরকম থাকে না। মানুষের একই বিষয়ের আদর্শ, একই বিষয়ের ভাবনা সময়ের সাথে সাথে পথটা না পরিবর্তন হয়। আপনি যখন একই বনভূমির মধ্যে দিয়ে হাঁটতে থাকবেন, আপনি খেয়াল করলে দেখবেন, আমরা সিনেমাতে কিন্তু এরকম দেখতাম, ওই ভূপ্রকৃতি গাছগুলা কিন্তু বিন্যাস বদলে বদলে যায়। এই মানুষটা হাঁটছে একই জঙ্গল, কিন্তু গাছ বদলে যাচ্ছে। ঠিক সেরকম একই মানুষ, তার একটাই জীবন, সে যখন হাঁটতে থাকে, তার একই বিষয়ের আবেগগুলা বদলাতে থাকে। ফলে এই এক সময় যে বিষয়ে খুব ব্যথা পেতাম, খুব মন খারাপ হতো, আহা এই জীবনের কোনো মানে নাই, এরকম মনে হতো, এখন হয়তো আমি ওটাকে প্রসঙ্গ হিসাবেই ওটাকে জায়গা দিতে চাই না, কারণ আমার আরও অন্য বিষয়ে আমার মনোযোগ দিতে হয়। তারপরও এটাও যেমন সত্যি, তারপরও কোথাও কোথাও মনের মধ্যে এত এত স্পর্শকাতর, এত সংবেদনশীল মুহূর্ত তৈরি হয়, হয়তো খুব আপনজন কারো বাড়িতে গেলাম, আমার কণ্ঠ শোনার পরও তার গেটটা খুলতে একটু দেরি হয়েছে, এর থেকে আরও লক্ষ গুণ বড় বিষয়ে আমি হয়তো ভাবলামই না আমার এখন যে এডিটোরিয়াল লিখতে হবে, এরকম একটা বড় বিষয়, আরে ধুর, এটাকে পাত্তা দেওয়ার সময় নাই। কিন্তু হঠাৎ হঠাৎ আমি নিজেও জানি না যে এরকম হতে পারে, কারো একজন কাছে দূরের বাড়িতে গেটটা খুলতে দেরি হলো, ওই মুহূর্তের সময়ের ব্যবধানে আমি একটা হিসাব করে ফেললাম, তাহলে কি আমার অবস্থান নড়বড়ে হয়ে গেছে? তাহলে কি আর আমি নাই? তাহলে কি আমার বেঁচে থাকা অর্থহীন? তাহলে কি আমার ভালোবাসার মানুষগুলা কমে যাচ্ছে? কোথা থেকে ঝড়ের মতো আবেগ চলে আসে আর হু হু করে কান্না পায়। এই কান্না তখন কিসের কান্না? আমি যদি বলি উনি আমার জন্য গেটটা খুলতে দেরি করছে, তাই আমি এতক্ষণ বসে কাঁদতেছি, এটা কেউ বিশ্বাস করবে?
আসলে ব্যাপারটা তা না। আমার অনেক দিনের কান্না জমানো ছিল, একটা ব্যথার সাথে এরকম সব গ্রন্থযুক্ত। ওই অনেক ব্যথায় কাদা হয় নাই, ওই একটু সময়ের ব্যবধানে নিজেকে যে উপেক্ষিত মনে হইল, ওই উপেক্ষার সূত্র ধরে আমার ব্যথার মালার সবগুলা ফুল ঝরে পড়ল। তখন মনে হয় আমি এত ইমোশনাল, অথচ একটু আগেই হয়তো 2 ঘন্টা আগে আমি যখন আমার পেশাগত দায়িত্ব পালন করছিলাম, তখন হয়তো আরেকজন আমাকে, এই মহিলা অত্যন্ত মানে খিটখিটে বদমেজাজি রূঢ় বলে গালি দিয়ে চলে গেছে, সেটাও হয়তো সত্যি, আবার এইটাও হয়তো সত্যি। এই 2 রকমই এত তীব্র বিপরীতমুখী সত্যি নিয়েও আমার ধারণা প্রতিটা মানুষ এরকম, কম বেশি ক্ষেত্রভেদ, জায়গাভেদ আলাদা। এমনকি আমার মনে হয় একজন খুনি মানুষও ঠিক তাই। সেও হয়তো তার একদম সন্তানের পায়ের মধ্যে বাঁধা একটা নূপুর দেখে তার চোখ হঠাৎ ছলছল করে ওঠে, অথচ সে হয়তো তার আগের দিন একটা মার্ডার করে আসছে। আমি বিচার করতে যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের মধ্যে এই রকম আবেগের খুব প্রচণ্ড বিপরীতমুখী সহাবস্থান নিয়ে সে জার্নি করে। আর এই জিনিসগুলোর জন্যই জীবন আসলে এত মূল্যবান, এত সুন্দর হয়। কারণ মানুষ ছাড়া এইভাবে কেউ ভাবতে পারে না, মানুষ ছাড়া এই রকম আবেগ দিয়ে পৃথিবীটাকে কেউ অনুবাদ করে না। আমার কাছে এই জন্য না বেঁচে থাকাটা খুব সুন্দর ব্যাপার। বাড়ি থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলাম, তখন জানেন আমরা মফস্বল থেকে গেছি বলে কত কিছু নিয়ে যে আমাদের সংকোচ ছিল, এত দ্বিধা ছিল। আমার মফস্বল থেকে যাওয়া, আমার জামার ঝুলটা বড়, এটাও আমার সংকোচ ছিল। ঢাকার বাচ্চাদের থেকে আমরা মানে ওদের মতো ভালো ইংরেজি বলতে পারি না, এইটা সংকোচ ছিল। আমি চুল বাঁধি মফস্বলের মেয়ের মতো, 2টা বেনি করি, আমি মাথায় তেল দিই, এরকম। এটা খুব ছোট ছোট মাইক্রো লেভেলে বলছি। এত এত সংকোচ ছিল, ওই আগেই যেটা বলতেছিলাম। এখন যখন 40 ঊর্ধ্ব হয়ে গেছি, এখন যখন আমি নিজে প্রতি মুহূর্তে প্রযুক্তির বাইরে 1টা মিনিট থাকতে পারি না, কিন্তু ঘুমানোর আগ মুহূর্তে চিন্তা করি যে আজকে আমি 10 ঘন্টা হয় মোবাইলে, নাহলে ল্যাপটপে ছিলাম, তখন আমি পিছনে তাকাইলে আমি নিজেকে মানে আমি আমার জীবনের কাছে খুব কৃতজ্ঞ হই যে আমি মফস্বলে বড় হয়েছি। কারণ মফস্বলে বড় হওয়ার সুবাদে আমি জীবনকে যেভাবে দেখতে শিখছি, যে হাওয়া মাটি জল পেয়েছি, যে চুরি করে ফুল দিয়ে বানানো গাছের তোড়ার আনন্দ পেয়েছি, ফুলের তোড়ার আনন্দ পেয়েছি, সেই তোড়া নিয়ে রাত্রে প্রভাত ফেরিতে যাওয়ার যে স্মৃতি আমার, যে মফস্বলীয় যে মানুষ পেয়েছি, যাদের কাছে একটা শিশু মানে হচ্ছে একটা মহল্লার একটা শিশু মানে সবার সন্তান। তখন আপনি নিজেও জানেন, মানে তখনকার যে টিউনগুলা, মানুষের সাথে মানুষের যে হৃদয়ের সম্পর্ক ছিল, এই জিনিসগুলো আমি মফস্বলে না থাকলে পেতাম না। আমাদের বাসার একটা সাদা কালো টেলিভিশনে যখন আশেপাশের বাসার মানুষও দেখতে আসতো, অথবা অন্য কোনো প্রয়োজনে আমি অন্যের বাসায় যেতাম, এই যে ভাগ করাটা না শুধু ওই জিনিসটা ভাগ করা না, এটা হচ্ছে জীবনকে অপর মানুষের সাথে ভাগ করে নেওয়ার একটা শিক্ষা ছিল। এই শিক্ষাটা এমনি হয়ে যেত, এটা আমরা মফস্বলে ছিলাম বলে হয়েছে। আমার ভাই তখন 1 বছর বয়স হয় নাই, আমাদের ডায়াবেটিকের বাসার দোতলা থেকে হামাগুড়ি দেওয়া শিখছে, ও হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে দোতলার বাসা থেকে নেমে হামাগুড়ি দিয়ে অত বড় মাঠটা পার হয়ে, মূল রাস্তা পার হয়ে রাজন্দ্র মেডিকেল কলেজের চলে আসছে, মানে 1.5 কিলোমিটারের মতো। ও দেখতে পুরো আমার আব্বার কপি ছিল। ওইখানে লক্ষণ নামে একজন দোকানদার ছিলেন, আগের মানুষরা চিনবেন, লক্ষণ কাকা মারা গেছে, লন্ড্রির এইরকম একটা বড় পেট ছিল লক্ষণ কাকার। আমি জানি না মানে কিভাবে একজন মানুষ সারাদিন কাজ করার পরে এরকম তার পেট হইতে পারে। আমি লক্ষণ কাকার কথা মনে করে আর কি আরও বেশি নিজেকে ডিমোটিভেটেড করে দিই যে এক্সারসাইজ করে ফিট রাখার কিছু নাই। সেই লক্ষণ কাকা আমার ভাইকে, ওই 1 বছরের বাচ্চাকে দেখছে রাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ওই বাচ্চাকে ওখান থেকে তুলে নিয়ে আবার বাসায় যেয়ে দিয়ে আসছে। এখন কি কথা ভাবা যায়? কল্পনাও করা যায় না। কোথায় গায়েব হয়ে চলে যেত। মানুষের সম্পর্কগুলো এরকম ছিল। এই যে
মানুষকে আসলে প্রথমে বিশ্বাস করতে হয়, মানুষকে আসলে প্রথমে ভালোবাসতে হয়, মানুষ আসলে সত্যি কথা বলে, মানুষ আসলে ভালোবাসার। আমার মনে হয় যে তখন যদি ঢাকায় বড় হইতাম আরও হয়তো অনেক ভালো কিছু শিখতাম, কিন্তু হৃদয়ের এই গীতল কোমল ব্যাপারগুলা, এই সুখগুলো আমি আমার শৈশবে পেতাম না, যেটা আমি মফস্বলে ছিলাম বলে এখন উল্টা ঢাকার মানুষদেরকে এই গল্পগুলো বলতে পারি যে আমি এইভাবে রিচ, তুমি রিচ না। তো আমার শৈশব যে যা যা বললাম এগুলো সবই আমার শৈশবের ঘটনা। তো আমার শৈশবের সময়ে আমি বড় হয়েছি মানে আমার জীবনের 8 থেকে 9 বছর বয়স, যে সময় মানুষের স্মৃতি তৈরি হয়, সেটা হচ্ছে একটা অনেক দিনের পুরনো একটা দোতলা বাড়িতে, যেটা এক সময় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ছিল। সেই অ্যাসোসিয়েশন হওয়ারও আগে থেকে আমরা ওই বাড়িটাতে থাকতাম। ওই বাড়িটার অনেক গল্প আছে। তা আমার ছোটোবেলায় আমার খুব একটা বন্ধু ছিল না, কারণ আমি একটু আনস্মার্ট ছিলাম। তো আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার সমবয়সীদের সাথে আমি খুব একটা মিশতে পারতাম না, কারণ আমি একটু ওই যে বাবামুখী আর কি। তো বাবামুখী হওয়ার কারণে বাবার বন্ধুদের সাথেই আমার ওই ছোটোবেলা থেকে তাদের স্নেহে থাকার কারণে আমার বয়সে আমার বন্ধু খুব কম হয়েছে। ফলে আমি ওই সমবয়সী বাচ্চার যে বিষয়গুলো থাকে, যে একটা জামা পছন্দ হয়, একটা পুতুল পছন্দ হয়, পুতুল বিয়ে দেয়, খেলে, স্কুলের টিফিন ভাগ করে খায়, এই ব্যাপারগুলো আমার না কম হয়েছে। আমার বেশি হচ্ছে একটু কল্পনার জগৎ তৈরি হওয়া। কারণ যে বাড়িটাতে বড় হয়েছি সেই বাড়িটাতে অন্তত 10-12টা রুম ছিল শুধু তালা মারা, আর ওই বাড়িটার উপরে ছিল হচ্ছে যে সেই পুরোনো আমলের বড় বড় দরজা, যার উপরে রঙিন কাঁচ লাগানো, সেই কাচের মধ্যে দিয়ে আলো আসতো। আলো আসলে নকশাকাটা রোদ পড়তো আমাদের ঘরের মধ্যে। আর ওই ফ্রেঞ্চ স্টাইলের জানালা ছিল, খিড়কি দেয়া, একটা টান দিলে পরে থাকে সব জানলা খুলে যেত, আবার সব জানলা বন্ধ হয়ে যেত। ওই সত্যজিৎ রায়ের চারুলতা সিনেমাটা দেখবেন, ঠিক এরকম একটা দৃশ্য আছে। আমাদের বাড়িতে ছিল ওরকম পেঁচানো সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হতো। বাসার সামনে অনেক বড় একটা মাঠ ছিল, আমাদের পেছনে একটা জংলা জায়গা ছিল। তো রাস্তার অপোজিটে ছিল হচ্ছে খোকন কাকাদের সমিল। ওই বাসায় হচ্ছে সবচেয়ে বড় একটা দুর্গা পূজা হইতো, বাসন্তী পূজাও হইতো তখন মফস্বলে। এখন মফস্বলে হয় কিনা আমি জানি না। সেই বাসন্তী পূজাটাই অনেক বড় হইতো তখন। অনেক দূর দূরান্ত থেকে ওই গ্রামের মানুষজন তাদের পসরা নিয়ে আসতো বাসন্তী পূজায় বিক্রি করতে। পূজাটা কোথায় হইতো? পূজাটা হইতো আমাদের বাড়ির মাঠে, ওই বড় মাঠটাতে। আসতেন কারা? হিন্দু মুসলমান সমস্ত রকমের দোকানদাররা। হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের তো পানি পিপাসা পেত, তাদের তো আলো লাগতো। সেই আলোটা কোথা থেকে আসতো? সেই আলোটা জ্বালানোর জন্য আমাদের ওই দোতলা বাসার উপরে একটা হ্যারিকেন অথবা একটা বাল্ব লাগানো হতো। এই মানুষগুলো পানি কোথায় খাবে? এই মানুষগুলোর পানি খাওয়ার জন্য আমার মা পানির কলস ভরে নিচে গেটের ওখানে রেখে আসতো, যাতে ওখান থেকে গ্লাসে করে নিয়ে মানুষরা পানি খেতে পারতো। ওটা হিন্দু খেলো না মুসলমান খেলো ব্যাপার না, দূর দূরান্ত থেকে মানুষরা আসছে, তারা ওখান থেকে পানি খাবে। এবং ওটা হিন্দুদের কোনো ধর্মীয় মেলা, তাতে কোনো কিছু যায় আসে না। একটা মেলা হচ্ছে, সব মানুষ সেখানে আসতেছে, এবং মেলাটা আমাদের বাড়ির ওই মাঠে হইতো। ফলে আমরা যে এই হারমোনিটাতে বড় হইছি, হয়তো পরিস্থিতি পরিবর্তন না হলে বুঝতেও পারতাম না যে ওইটা একটা হারমোনি ছিল। মানে কমিউনাল হারমোনির কথা বলছি, মানে এটাকে বাংলা করলে কি দাঁড়ায়, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আমরা ওটাকে আলাদা করে সাম্প্রদায়িক সম্প্রীতি হিসাবে চিহ্নিত করতাম না যদি বর্তমানের পরিস্থিতি তৈরি না হতো। আমরা ওইটাকেই স্বাভাবিক মনে করতাম যে মানুষের সম্পর্ক, ধর্মের মানে বন্ধন এরকমই হওয়ার কথা। কিন্তু এখন যখন খুব আলাদা করে দিতে হয়, এখন যখন আমাকেও অনেক কিছুতে মানে মানতে হয়, কারণ আমার নামের সাথে ইমাম থাকার পরও আমি অনেক কিছুতে ছাড় পাই না, তখন আমি আমার শৈশবটাকে চেরিশ করি, উদযাপন করি। যে আমাদের শৈশবে মানুষের এত অল্পতে জাত যেত না, এত অল্পতে ধর্ম চলে যেত না। আগে মানুষই প্রধান ছিল, ধর্ম বা তার অর্থবিত্তের ব্যাপারটা প্রধান ছিল না তা না। তাহলে আপনি হয়তো বলবেন দাঙ্গা কিভাবে লাগতো, হতো, কিন্তু সেগুলো না পলিটিক্যালি অ্যারেঞ্জ করা হইতো। খুব সাধারণ মানুষকে আপনি পলিটিক্যালি ওইভাবে খুব খেপাইতে পারতেন না। কিন্তু এখন আমার খুব আতঙ্ক লাগে, কষ্ট হয়,
একদম মার্জিনাল লেভেলের একজন মানুষের মধ্যেও এই বিষটা ঢুকে গেছে। এই যে কীটনাশকের বিষ যেরকম আমাদের দেখতে পাই না, কিন্তু ফসলের মধ্যে আসতে আমি ভাবি খুব ভালো শাক খাচ্ছি, এটা খাচ্ছি, ওইটা খাচ্ছি, আসলে যে ওটার মধ্যে ওইটার সাথে আমি বিষও খাচ্ছি। মানুষের সম্পর্কেও না ঠিক এরকম হয়ে গেছে। আমি কারোর সাথে বসে মানে আমাদের খুব ক্লোজ কিছু একটা সার্কেলের বাইরে যার সাথেই কথা বলতে যাই, কিছুক্ষণ পরেই আমি একটা ব্যবধান তৈরি করি। সে মানে ব্যবধান পাই, তৈরি করি না, ব্যবধান পাই। সে কোনো না কোনোভাবেই ডিফাইন করে ফেলে আমার বিশ্বাসটা কি, তার বিশ্বাসটা কি, তার সাথে কি মিললো না মিললো না, তখনই সে আমার ব্যাপারে জাজমেন্টাল হয়ে যায়। তো ওই সময়গুলো হারায় ফেলছি, কিন্তু ওই সময়গুলো আমাদের জীবনে ছিল, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার শৈশব অসম্ভব রিচ। কারণ আমার শৈশবে বই ছাড়া তো আমাদের খুব বেশি উপকরণ ছিল না পড়ার জন্য। আমাদের শৈশবে মানুষের কাছ থেকে গল্প শোনা ছাড়া খুব বেশি উপকরণ ছিল না বিনোদনের জন্য। আমার মা অসুস্থ, আমাকে দেখে রাখতেন আমাদের ফার্স্ট ডোর নেবার অঞ্জলিবালা। আমি ওনাদের বাসায় সকালবেলা যেতাম, রাত্রেবেলা ফিরতাম। আমি ওনার সাথে বসে আরেকটু প্রসাদ বেশি পাওয়ার জন্য ওনার সাথে বসে দুপুরবেলা উনি যখন মানে ওনার ভাষায় স্নান, উনি যখন গোসল করে এসে ঠাকুরের কাছে বসতেন, আমি ওনার সাথে কি পড়তাম জানি না, উনি বলতো যেরকম আমরা ছোটোবেলায় দেখবেন বাচ্চারা বাবা বাবা এরকম করে, ও কিন্তু মনে করে যে ওর বাবা যে সূরাটা পড়তেছে ওরকম একটা কিছু সূরা পড়তেছে, আসলে ওটার কোনো উচ্চারণ নাই, ও কিন্তু ওরকম করে আল্লাহ দেয়। তা আমি তো ওনার সাথে বসে ওরকম করে কি পড়ছে আমি জানি না, ওইটা ত্রিপিটক না সূরা না ভগবদ্গীতা, আই ডোন্ট নো, কিন্তু আমি করতেছি। আমার টার্গেট হচ্ছে গিয়ে কখন প্রসাদটা দিবে। এখন এটাকে আপনি কীভাবে দেখবেন? সামহাও অনেক কিছু জিনিস আমার ছিল না শৈশবে, খুব সীমিত অর্থ, আমার চারপাশে আমার সমবয়সী মানুষদের সাথে আমার সখ্যতা খুব বেশি ছিল না, যেটা আমাকে এখনও ক্যারি করতে হয়। অনেক কিছু ল্যাকিংস হয়ে যায়। আমি ওল্ড স্কুল, অনেকে বলে ওল্ড স্কুল, মানে পুরনো গান ভাল লাগে, পুরনো পোশাকের ধরন ভাল লাগে, পুরনো মানুষের কথা ভাল লাগে। কেন ভালো লাগে? কারণ আমি একটা স্বস্তি পাই, আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়, আর এই কমফোর্ট জোনটা আমার শৈশবে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তো মানুষ তো মানে কম বের হওয়া যায়, কাজের সুবাদে আছে বের হয়, কিন্তু আমি যখন আমার প্রাণের আরাম খুঁজি তখন আমি এই জায়গাগুলোর মধ্যে দেখি কীভাবে যেন আমি আপোষে ওখানে ঢুকে গেছি, লাইন করে নিয়ে আমি ওখানেই ঢুকে গেছি। হ্যাঁ, তো এই সব জিনিস সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এর থেকে ভালো শৈশব আর আমি কোনোভাবেই পেতে পারতাম না। আমার যদি খুব বেশি আমার সহপাঠী বা ইসেদের সাথে হইচই করে বড় হওয়া হইতো, আমার হয়তো এত গাছ আমাকে এত মুগ্ধ করতো না। সেই ছায়া আজকে আমি এই বয়সে দাঁড়ায়, আজকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করছি, কিচ্ছু না এরকম আলো পড়ছে, আজকে আকাশটা এত সুন্দর, মনে হচ্ছে শরৎ, আর বাতাসটা হঠাৎ করে এত সুন্দর হয়েছে। তো রাস্তার মধ্যে দেখি যে গাছের পাতা না এরকম এরকম করে দুলে যাচ্ছে, খুব ছোট ছোট পাতা এরকম এরকম করে দোল খাচ্ছে, মনে হচ্ছে কি কে যেন দোলনায় বসায় গাছটাকে দুলাচ্ছে। তা আমি 10 সেকেন্ড দাঁড়ায় দাঁড়ায় ওটাকে ভিডিও করছি। আমি বলতেছি না এটা খুব ভালো, এটা অনেক সময় খুব ইমপ্র্যাকটিক্যাল। আমাদের প্রফেশনের সাথে আমরা যে পজিশনে যেতে চাই বা যেটা বিলং করি, যে সোসাইটিতে আমরা বিলং করি, যাদের সাথে উঠা বসা করি, সেইখানে একটা দেখনদারি একটা ব্যাপার আছে। সেই দেখনদারির কাছে না আমার এই ভালো লাগাটাও পণ্য হয়ে যায়। আমার মাথার মধ্যে কাজ করতে থাকবে, এটাকে আমি কিভাবে ফেসবুকে সেল করব। এটাকে কিভাবে ফেসবুকে একটু সেল করলে আমি আরেকটু কালচারাল, আরেকটু সংস্কৃতিবান হব। কিন্তু আমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারছি, অনেকখানি কি পারছি, কারণ এটা যখন আমি বুঝতে পারছি যে এটা আমাকে একটা সময় যে আমাকে হীনমন্যতায় ভোগায়, যে সারাক্ষণ কিভাবে আমি বড় হব এই তাড়নায় আমি আসলে আমার হৃদয়ের আনন্দ হারায় ফেলছি, তখন আমি এগুলাকে খুব নিউট্রালি রাখার চেষ্টা করি। আমার ফোনের মধ্যে এই মুহূর্তে আমি যে ফোনটা ব্যবহার করি সবসময় সেটার মধ্যে 14,000 ছবি আছে। এই 14,000 ছবির মধ্যে বোধহয় 40টা ছবি আমি ফেসবুকে দেই নাই, কারণ যাতে ওই জিনিসটা তৈরি না হয়। তো যেটা বলতেছিলাম যে শৈশবে অনেক কিছু ছিল না বলে আবার এমন অনেক কিছু ছিল, এমন কিছু ভালো লাগা তৈরি হয়েছে যে সেইগুলোর না কোনো মূল্য হয় না। ওই যেটা বলছিলাম যে এই বয়সে এসেও আমার গাছের পাতার দোলা দেখলে আমার মনটা এত দোলে, এইটা বোধহয় আমার শৈশবের ওই শূন্যতার জায়গা যদি না থাকতো তাইলে হয়তো আমার এই নির্ভরতা তৈরি হতো না। সেইখান থেকে দেখতে গেলে পরে আমি মনে করি আমরা মফস্বলে 80-র দশকে যেভাবে বড় হয়েছি, আমার শৈশব
অসম্ভব সমৃদ্ধ একটা শৈশব। এটা হলো আমার শৈশবের উপলব্ধি। আর এটাকে ভেঙে ভেঙে বলতে গেলে তো আরও অনেক কিছু বলতে যায়, সেটা একটা অন্য যেমন মানুষরা ছিলেন সেটাও একটা বড় ব্যাপার। তখনকার বোধহয় সব জায়গাতেই বোধহয় এইরকম কিছু মানুষরা ছিলেন বলে এই শহরগুলা মফস্বল থেকে উপশহর শহর বা আজকের যে উন্নতির ধারা সেটার একটা ব্যাপার, তাদের অবদান। কারণ আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের সব জেলা শহরে গেলেই দেখবেন কলেজ রোড, সোনারপট্টি, উকিলপাড়া, এই নামগুলো কিভাবে হয়? সব শহরে আছে। এই নামগুলো তো মানুষের জীবন থেকেই উঠে আসে। তার মানে জীবনের এই বিস্তার বিন্যাসগুলোও প্রায় একই রকমের। তা আমার ধারণা 80-র দশকে মফস্বলে যে সমস্ত ছেলেমেয়েরা বড় হয়েছে তাদের আসলে শৈশব কম বেশি এরকমই, আলাদা কিছু না। কেউ হয়তো একরকম করে তার এখনকার সময়ের সাথে ব্লেন্ড করতে করতে আসছে, কারো ব্লেন্ডিংটা বেশি। যেমন ধরেন আপনি যদি এখন এটাকে একটা মিল্কশেক বানাইতে চান, সেই মিল্কশেকটাতে আপনি কী পরিমাণ দুধ ব্যবহার করবেন আর কী পরিমাণ অন্য ফল দিবেন, এটার উপর ডিপেন্ড করবে আপনার শেকটার স্বাদ। তো আমি আসলে আমার শৈশবটাকে অনেক বেশি বহন করি, যে কারণে আমার ওই জীবনের মিল্কশেকের মধ্যে আমার শৈশবের ঘ্রাণটাই খুব বেশি রয়ে গেছে এবং আমি সেটাকে সচেতনভাবে লালন করি। কারণ আমার কাছে দিন শেষে আমার প্রাণের আরাম, প্রাণের স্বস্তি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর সেইটা আমাকে আমার শৈশব দেয়। এখানে একটা জিনিস কি জানেন, আপনার শৈশব খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি জীবন কোন দিকে নিবেন, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক হওয়ার পথের কথা বলতেছি না, আপনার মনটা কোন দিকে পরিচালিত হবে এটার অনেকখানি তৈরি হয় শৈশবে। শৈশবের যে শিশু যেভাবে যে মানসিকতায় বড় হয়, সে তার জীবনের আনন্দ বিপর্যয়গুলোকে সেইটার সাথে মিলায়ে সেটাকে অ্যাডজাস্ট করার বা সেটাকে দেখার বা অনুবাদ করার চেষ্টা করে। এই কারণে শৈশব খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি তো বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমি আমার সেই গুরুত্বপূর্ণ সময়কে সব সময়ে সাথে 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 নিয়ে বহন করি। বহন কিন্তু সবাইকেই করতে হয়। জীবন আপনি বহন না করা মানে কি? মৃত্যু। বাদ দিয়ে দিও, আপনি কিচ্ছু বাদ দিতে পারবেন না তো। এখানে একটা ছোট্ট ছাতিম গাছ হয়েছে, কিন্তু গাছটার পাতাগুলোর মধ্যে মনে হচ্ছে কোনো একটা রোগ হয়েছে। যাই হোক, তো আজকে দাঁড়ায় দাঁড়ায় যখন এই কথাগুলো বলতেছি, এত সুন্দর নদীর বাঁক, এত সুন্দর আবহাওয়া, এটা হচ্ছে আমি একটা জীবনের একটা কিছুটা স্টেবল একটা জায়গায় দাঁড়ায় এইভাবে ব্যাখ্যা করতে পারতেছি। কিন্তু এখনই যদি আমার এক ধরনের অস্থিরতা তৈরি হয়, আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়, আমার পরিবারের খুব স্বজন কেউ একজন হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে থাকে, আমার নিজের কোনো সংকট হয়, তখন কিন্তু জীবনকে এইভাবে দেখার, ব্যাখ্যা করার সুযোগ থাকে না। এখন সবসময় কি ব্যাখ্যা করতে হবে? না। কিন্তু এই যে এই সময়ে দাঁড়ায় আমি জীবনটাকে এইভাবে দেখলাম, এইটা হলো আমার দুঃসময়ের পুঁজি, যাতে এই আনন্দ, এই ভাবনা, এই দেখাটা যখন আমার ভিতরে কোথাও না কোথাও রয়ে যাবে, এই অনুভব তো থাকবে আমার ভিতরে, যাতে যখন দুঃসময় আসে আমার মনের মধ্যে খুঁটি লাগে। তো ঘরের চালে খুঁটি ছাড়া কি দাঁড়ায় চাল? মনের মধ্যে এরকম খুঁটি লাগে। আমার কাছে মনে হয় এই অনুভূতিগুলো হচ্ছে মনের সেই সব খুঁটি। দুঃসময়ে তখন আমাকে ভরসা দেয়, ভর করতে পারি যে আশা না হারাই, জীবন এরকম সুন্দর। আমার কাছে এরকম মনে হয়। আমরা যখনই কোনো কিছু উদযাপন করি, তখনই দেখবেন সাথে সাথে না একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তুমি কি এটা পারবা? আচ্ছা, তোমার এত ভালো লাগছে, তুমি কি এখানে থাকবা? তুমি কিভাবে লিখতে পারবা? এটা হচ্ছে যে আমাদের মানে, আমি পুঁজিবাদ বললেই এটার মানে দাঁড়াবে হচ্ছে, ও আচ্ছা তুমি কি তাহলে পুঁজিবাদের বিরুদ্ধে? ব্যাপারটা এরকম না, অনেক শেড আছে মাঝখানে। কিন্তু পুঁজিবাদের এই খারাপ একটা দিক হলো, সব কিছুকে গ্রহণ করার আগে সেটাকে প্রশ্ন করে করে, প্রশ্নবিদ্ধ করে সেই জিনিসটার সুন্দরটাকে, সুকোমল গীতল কোমল ব্যাপারটাকে নষ্ট করে ফেলা। কেন বললাম? এই যে ফরিদপুর নিয়ে না আমি এত অবসেশনে ভুগি, ফরিদপুরের ব্যাপারে আমি এত মোহগ্রস্ত। ফরিদপুরের একটা গাছের ডাল আমার মনে হয় কি এটা হচ্ছে গিয়ে আমার, মানে এইটা আমার ফরিদপুরের, আই ওন ইট।
তো এরকম বললে আমাকে কেউ কেউ বলে তুমি কি ফরিদপুরে যেয়ে থাকতে পারবা? ঠিকই তো থাকতে পারবা না, তখন তো তুমি ঢাকায় যে ঠিকই এইটা করবা ওটা করবা, তুমি চান্স পাইলে বিদেশে চলে যাবে। না, আমি চান্স পেলে বিদেশে চলে যাব না, কিন্তু আমার জীবিকার জন্য প্রয়োজনে আমাকে ঢাকা থাকতে হলে হ্যাঁ আমি ঢাকায় থাকবো। আমি বলতেছিলাম এই কারণে যে এই যে আমার এত ভালো লাগে, কিন্তু মানুষ এই ভালো লাগাকে কখনো উপস্থাপন করতে গেলেই একটা কন্ডিশন দিয়ে দেয় যে তুমি কি এটা পারবা। এই কন্ডিশন দিয়ে না ভালো লাগা হয় না। আমি এই জন্য না ফরিদপুরকে আনকন্ডিশনালি ভালোবাসি। ঠিক এরকম এর থেকে বেশি সুন্দর ভূপ্রকৃতি কি বাংলাদেশের অন্য জায়গায় নাই? বরিশাল গেলেই তো পাওয়া যাবে এর থেকে সুন্দর। আমার এখানে পাহাড় নাই, আমার এখানে অনেক বড় বড় নদী নাই, সমুদ্র নাই, তবুও আমার মনে হয় কি আমার শহরটা আমার শহরটাই, এর থেকে সুন্দর আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না।